প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা জানেন এই অনুষ্ঠানে সাধারণত অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের আলোচনা অর্থনীতি নিয়ে, এবং অর্থনীতি আজকে একটা বিশেষ সেগমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কৃষি অর্থনীতি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নানা ধরনের রপ্তানি বাণিজ্যে নানা ধরনের সংকট থাকার কারণে এবং বিভিন্ন ক্ষেত্রেও সংকট অর্থনীতি সারা পৃথিবীব্যাপী যে টারময়েলটা চলছে তার কারণে যে অর্থনৈতিক সংকট হওয়ার কথা, সেই অর্থনৈতিক সংকট যতটা আঘাত করতে পারতো বাংলাদেশে ততটা করতে পারেনি। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে কৃষির একটা বড় কুশন হিসেবে কাজ করে। ইংরেজিতে যে শব্দটা বলি, যে আমরা যেমন চেয়ারে বসে একটা গদি থাকে যেটা একটু আরাম দেয়, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এই যে স্বস্তিটুকু পাওয়া যাচ্ছে সেটা একটা বড় কারণ হচ্ছে আমাদের নিজস্ব কৃষির একটা স্ট্রেংথ দাঁড়িয়েছে, একটা শক্তিমত্তা দাঁড়িয়েছে, যে কারণে আমরা একটা মোটামুটি খাওয়ার জন্য আমাদের অত চিন্তা করতে হয় না। আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো একটা বড় অংশই কৃষি আমাদেরকে দিয়ে থাকে। পুষ্টি প্রক্রিয়া ঠিক থাকে, কর্মসংস্থান অনেকখানি সেখানে অবদান রাখে এই কৃষির কারণে। ফলে কৃষি অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই, এবং আমরা আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুককে। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাতে চাইছি এখানে। আপনি জানেন যে আপনি লম্বা সময় কৃষি সচিব হিসেবে কাজ করেছেন, এছাড়াও বিভিন্ন সময় আপনি কৃষি বিষয়ক কাজের প্রতি আপনার একটা একান্ত আগ্রহ আমরা খেয়াল করেছি। আপনার ক্যারিয়ার জুড়েই আপনি বিভিন্ন সময় বিভিন্ন পদে কাজ করলেও আপনার কৃষির প্রতি একটা টান ছিলই, এবং এখন আমরা বলতে পারি যে কিছুটা কৃষি অর্থনীতিবিদ হিসেবেই আপনার আবির্ভাব ঘটেছে। আমরা যারা খবর রাখি তারা জানে। আপনি সামগ্রিকভাবে একটা সময় বাংলাদেশে 80% অর্থনীতি নির্ভর করতো কৃষির উপরে, এখন সেটা কমে এসে যদি ধরি জিডিপির কত 13-14% এসে পৌঁছেছে। তো যদি এই কমে আসার পরও মনে হতে পারে যে কৃষির উপরে আবার নির্ভরশীলতা কমে গেছে, কিন্তু কৃষির আসলে গুরুত্বটা কোন জায়গাটায়, সেই জায়গাটা যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ। আপনি একেবারে যথার্থই বলেছেন যে আপনি যখন ইউক্রেন ওয়ার হয়, তার পরবর্তী বিশ্বব্যাপী যখন মন্দা শুরু হয়, কোভিডের সময়, কোভিড এবং ইউক্রেন ওয়ার দুটোর সময় কিন্তু বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে এবং অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে কিন্তু শিপমেন্ট কমে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটাই কমে গেছে। এবং তারপরে যখন আপনার ইউক্রেন ওয়ারটা শুরু হয় তখন কিন্তু একেবারে বিশ্বব্যাপী বলা হয়েছিল, এফএও ফোরকাস্ট করেছিল যে একটা আপনার মহামারী হবে এবং ফলন কমে যাবে, এবং ইনফ্যাক্ট 1 কোটি মেট্রিক টন ফলনও কমেছে বিশ্বব্যাপী। তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেকেই আশঙ্কা করেছিল যে আমরা বোধহয় একটা মহামারীর দিকে যাচ্ছে, আমাদের বোধহয় একটা ভর্তুকি গ্যাপ পড়ে যাবে, ডেফিসিটে পড়ে যাব। আমরা কিন্তু তখন চ্যালেঞ্জ করে বলেছিলাম যে বাংলাদেশে সেই সুযোগ নেই। আমার যুক্তিটা ছিল, প্রথম যুক্তিটা ছিল যে আমার মূল ফসল হলো ধান। আমি এখনও প্রায় 77% জমিতে ধান করি। ধানের জন্য যতটুকু বীজ দরকার আমার আছে, আমার কৃষকের আছে, আমার দেশি আছে, আমার জন্য বাইরে থেকে আনতে হবে না। আমার জমি ভালো, আমার পানি আমার নিজস্ব রিসোর্স, শুধু আমদানি করতে হতো ফার্টিলাইজারটা, এবং ফার্টিলাইজারটাও বর্তমান সরকার যে আমদানির প্রক্রিয়া ছিল ওই সময় আমরা কোনো ক্রাইসিস দেখে দাম বেড়েছে। সরকার দেখেন সে বছর কিন্তু প্রায় 28,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে 9,000 কোটি থেকে, কারণ সরকারকে মনে করেছে যে কৃষিটাকে স্টেবল রাখতে হবে। এবং কোভিড এবং তারপরে ইউক্রেন ওয়ার, তখন কিন্তু আমাদের ফলন কমেনি বরং বেড়েছে। এবং আমি যেটা মনে করি আর কি, কৃষি হলো দেখেন আমাদের মানব সভ্যতার প্রধান শুরু কিন্তু কৃষি দিয়ে, এবং ট্রেডিংটাও শুরু কৃষি দিয়ে, কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম, বার্টার বলুন, এই কৃষি দিয়ে শুরু হয়েছে। সুতরাং যতদিন মানুষ থাকবে ততদিন কৃষি প্রয়োজন হবে। আগে প্রয়োজনটা অনেক কম ছিল, এখন কিন্তু গুরুত্ব আরও বেড়েছে, কারণ এখন জনসংখ্যা বেড়েছে, এখন মানুষের জন্য বেশি খাবার দিতে হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যে মানুষের ডিমান্ড কিন্তু একসময় অনেক কম ছিল, শুধু মোটা কাপড় আর ভাত হইলে মানুষ খুশি ছিল, কিন্তু এখন কিন্তু তা চাচ্ছে না। এখন কিন্তু নিউট্রিশন চাচ্ছে, এখন মাংস চাচ্ছে, ডিম চাচ্ছে, দুধ চাচ্ছে, ফল চাচ্ছে। বছরে আপনি প্রায় 12,000 কোটি টাকার ফলই আমদানি করেন, কার জন্য করছেন? ডিমান্ড আছে বলে তো। আপনি মধ্যমায়ের দেশে যাচ্ছেন, সো আপনার ফুড হ্যাবিটও চেঞ্জ হবে। আমরা একসময় আটা, গম আমরা খুব একটা আমদানি করা লাগতো না, কিন্তু এখন আমরা প্রায় 6 মিলিয়ন টন গমই আমদানি করতে হচ্ছে। তার কারণটা কি? কারণ হলো যে গমের বহুবিধ ব্যবহার বেড়েছে, শিল্পায়ন বলেন, গার্মেন্টসের কারণে বলেন, বা নগরায়ন বলেন, সো গমের ব্যবহার বেড়েছে। আর আমি তো সবটা গম করতে পারবো না, আমাকে গম আমদানি করতে হচ্ছে। তা আমি যেটা দেখি যে বাংলাদেশে যে আমি 70 সাল থেকে বেশ ইয়ার ধরে যখন আমি 1,10,00,000 টন ধান করতাম, সেখানে এখানে প্রায় 4 কোটি টন ধান করছি। সো গ্রোথটা কিন্তু অনেক লম্বা একটা গ্রোথ, এবং এই গ্রোথের প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের সাকসেস। ধানে
মডার্ন এগ্রিকালচার, ইরিগেটেড এগ্রিকালচার, মডার্ন ভ্যারাইটিগুলো আসলো প্রথমে নেগেটিভ ছিল, মানুষ নিতে চায় না, কিন্তু একটা সময় নিয়েছে। আবার এই 90 দশকের শেষে 99 যখন আওয়ামী লীগ সরকার হাইব্রিডকে অফিসিয়ালি রিলিজ করে, তখন কিন্তু একটা নেগেটিভ ধারণা ছিল, ব্যাপকভাবে খুব নেগেটিভ ছিল যে আমরা বোধহয় বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিচ্ছি, বীজের জন্য বিদেশি কোম্পানি মালিক হয়ে যাবে, সব কিছু কিন্তু আমরা মিথ্যা প্রমাণ করেছি। এখন কিন্তু আমার বীজের এই হাইব্রিড বীজেরও আমি 99% আমার দেশে প্রোডাকশন করতে পারছি। ইভেন আমরা হাইব্রিড ধান বীজ এক্সপোর্টও করছি, আমদানিও করছি নতুন ভ্যারাইটিগুলো, কিন্তু পুরান ভ্যারাইটিগুলো আমরা প্রোডাকশন করছি, এক্সপোর্টও করছি। সুতরাং বীজের জন্য এখন আমরা বিদেশি বীজ কোম্পানির হাতে বন্দী হয়ে যাইনি, না, প্রশ্নই ওঠে না, বরং আমরা এখন এক্সপোর্টে যাচ্ছি। আর সবজি বীজ যখন আমরা হাইব্রিড শুরু করি, যেহেতু এটা নতুন প্রযুক্তি, আমরা টেকনিক্যালি এত অ্যাডভান্স ছিলাম না, আমার গবেষণা প্রতিষ্ঠানগুলো, আমরা কিন্তু হাইব্রিড ছিল না এই দেশে, আমরা সব ইম্পোর্ট বেস ছিলাম। 10 বছর আগেও বাংলাদেশ 100% ভেজিটেবল সিড ইম্পোর্ট করতো হাইব্রিডগুলো, এখন কিন্তু তা না। এখন আমাদেরই কয়েকশো ভ্যারাইটি আছে যেগুলো আমরা নিজেরা করি এবং রপ্তানি করছি। সো এই যে একটা সুযোগটা দেওয়া সরকারের পলিসির কারণে, সরকারের নীতি এবং বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু এদেশের কৃষি গবেষণা প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে, এখন মার্কেটে কিন্তু একটা সুন্দর অবস্থানে আছে। এখন কৃষির অর্থনীতি যদি আমরা দেখি, যে আমরা যখন 60-এর দশকে স্কুলের রচনায় লিখেছি, তখন লিখতাম যে কৃষি আমাদের জীবন মরণ, কৃষি 80% আসে কৃষি থেকে, বিকজ ওই সময় ইন্ডাস্ট্রি ছিল না, সার্ভিস সেক্টর এদেশে গ্রোথ করেনি, জুট ছাড়া আর কোনো ইন্ডাস্ট্রি ছিল না এদেশে মনে করেন। আর এখন ইন্ডাস্ট্রি অনেক গ্রো করেছে, এখন কিন্তু আমার জিডিপির সাইজও বড় হয়েছে। সো আমি 13% করলে যে কমিছে তা না, আপনি 4 কোটি টন যদি আপনি ফসলের ধরেন, তারপরে আপনি সবজির ক্ষেত্রে যদি আজকে প্রায় 10 মিলিয়ন মেট্রিক টন ধরেন, আমের ক্ষেত্রে ধরেন, মাছের ক্ষেত্রে ধরেন, মাংস ধরেন, তাহলে ইন টোটালিটি যোগ করলে কিন্তু সেটা অনেক গুণ বেড়েছে। সুতরাং ওইটা বলার কোনো সুযোগ নেই যে কৃষির গুরুত্ব কমে গেছে আমাদের জিডিপিতে। না, যদি ধরি যে 70-72 সালে 20-25 হাজার কোটি টাকা জিডিপি ছিল, এখন সেটা $500 ট্রিলিয়ন হয়েছে জিডিপি, ট্রিলিয়ন ডলারের জিডিপি, কারণ ইনভিজিবল অর্থনীতি আছে। তার 13% যদি আপনি হিসাব করেন কত দাঁড়ায়, অনেক বেড়েছে। আপনি দেখেন যে 70-তে যেখানে আমার 5 থেকে 6 লক্ষ টন মাছ উৎপন্ন হতো, এখন সেটা প্রায় 50 লক্ষ টন দাঁড়িয়েছে, ইনল্যান্ড ওয়াটার ফিশারি যেটা আমরা বলি। তো সেটা তো কম না, এখন আমরা মাসে প্রায় আমরা বলি সহিংসমূল্য, এই মাংসের ক্ষেত্রে আমরা সহিংসমূল্য। এখন আপনি বলবেন যে তাহলে দাম নেওয়া করা হয়, সেটা হলো আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতা। কারণ আমরা ফার্মাররা আমাদের খুব ভালো, প্রোডাকশনটা বুঝে ভালো, প্রযুক্তি আছে, তারা প্রোডাকশন করতে পারে, কিন্তু মার্কেটিং সেক্টরটা ইজ টোটালি অ্যাবসেন্ট ইন বাংলাদেশ। এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, কারণ উৎপাদন, মার্কেটিং এবং বাংলাদেশের ফুড প্রসেসিং কৃষি অংশ হিসেবে সেগুলো একটা বড় আলোচনা রাখে। তার আগে একটা প্রশ্ন করতে চাই, আমরা বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটা আমি বলতে ধরি যে আমাদের মেইন স্ট্যাপল ফুড যেটা, সেটাতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আবার ইম্পোর্ট করি কেন? আপনি বলছেন 77% জমিতে আমরা ধান চাষ করি, আবার ধান ইম্পোর্ট করছি। ধান কিন্তু আপনি গত 5-7 বছর দেখেন খুব একটা ইম্পোর্ট নেই, আসলে আমদানি করছি না, খুব একটা না। এবছর 80 জনকে পারমিশন দিয়েছে, কিন্তু কেউ আনছে না। তার কারণ কি? আমাদের দেশের দাম বেশি না। সরকার হয়তো মনে করে যে দাম বেড়ে যাচ্ছে, আমদানি করবে, কিন্তু আজকে যদি আন্তর্জাতিক বাজারের সাথে আমার বাংলাদেশের বাজার দেখেন, উই আর ভেরি স্টেবল। এখন ওই যে আমি বললাম যে আমদানি আমার কেন করে, সরকার কিছুটা আমদানি মাঝে মধ্যে করে, সেটাও তার ম্যানেজমেন্টের কারণে। এই যে আজকে ভরা মৌসুম, এখন বোরো ধান আসছে, এখন যদি সরকার, আমরা বারবার বলেছি, আপনি ভারতে যদি ফলো করেন, ইভেন পশ্চিমবঙ্গে 20% ধান সরকার প্রকিউর করে প্রোটেকশনের, আমরা সেখানে 2%ও প্রকিউর করতে পারছি না। তো আপনি 2% প্রকিউর না করে, আপনার লোকাল কৃষকদের প্রণোদনা না দিয়ে আপনি আমদানির দিকে কেন ঝুঁকছেন? আপনি কেন আমদানিতে ইন্টারেস্টেড হচ্ছেন? আমি যদি এখানে আজকে 20 থেকে 30 লক্ষ 20% প্রকিউর করে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো 20% গম ধান প্রকিউর করতে হবে সরকারকে, না হলে কৃষক দাম পাবে। তাহলে তার সেই পরিমাণের স্টোরেজ ক্যাপাসিটি আছে, সেটা করতে হবে, কারণ আপনি তো কৃষকের প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি আজকে কৃষক ধান চাষে ফেল করে, তাহলে তো আপনি আমদানি করে খাওয়াতে পারবেন না। আমাদের 2% এর মতো, আমাদের এবছর 5 লক্ষ টন বলেছে বোরোতে, তো 5 লক্ষ ধান প্রকিউরমেন্টে কি প্রভাব ফেলবে? সেখানে আপনি তো গত 15 বছরে দেখেন সরকার 50%ও প্রকিউরমেন্ট করতে পারেনি, সেটাও ফেলিওর। আমি এটাও বলেছি যখন এই নীতিমালা দেয়, যে গত 15 বছরে যেটা আপনি পারফর্ম করতে পারছেন না, তাহলে একই পলিসি আপনারা দিচ্ছেন কেন? এই দোষগুলো দেখেন, এগুলো রেকটিফাই করেন, চেঞ্জ করেন, তাহলে এগ্রিকালচার বাস্তবায়নযোগ্য করে স্টোরেজ গ্রো করার জন্য একটা মেগা প্রজেক্ট নেওয়া দরকার, বাস্তবায়নযোগ্য করতে হবে আপনাকে এটা। যদি আমি 5 লক্ষ টনগুলো কিনতে পারলাম না, কেন কিনতে পারে না দেখেন, গত বছর ছিল 31 টাকা ধানের দাম, এবার বলেছে 32 টাকা। তো এবার তো এমনি যে ওয়েদার কারণে ফলন কম হবে, সারের দাম বেড়েছে, লেবার কস্ট বেড়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, তো সরকার কেন একটা কৃষক সরকারের কাছে 32 টাকা ধান বিক্রি করতে যাবে? এবং ধানটা তার ফার্ম থেকে সরকারি গোডাউনে নেওয়ার পর্যন্ত যেটা হ্যান্ডেলিং কস্ট আছে অনেক বেশি, সেই খরচটা কে দেবে?
আপনি 32 টাকা যদি আছে কৃষকের জমি থেকে কিনে নিয়ে যেতেন একদম হারভেস্ট করা ধানটা, কাঁচা ধানটা, তাহলে কিন্তু কৃষক উৎসাহ হয়ে দিতে পারতো, কিন্তু সেটা আপনি করছেন না। আপনি বসে আছেন যে সরকার গোডাউনে ধান নিয়ে যাবে, কৃষকের ধান আপনি মাপবেন না, 3 দিন ফেলে রাখবেন, 4 দিন পরে টাকা নিতে আসো, এই হ্যাসেল তো কৃষক নেবে না। তার চেয়ে কৃষক 1000 টাকা জমিতে বিক্রি করে দেয়, সেটা সেফ। হ্যাঁ, তাতে জমি ফসল সহ বিক্রি করে বিক্রি করে সে সেফ, কারণ তাকে তো বিকেলে টাকা লাগবে, তার লেবার পেমেন্ট করতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে। এবং ইন্ডিয়াতে কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা খুব ভালো, আপনি যান ফেলে দিয়ে আসবেন, আপনার অ্যাকাউন্টে পরের দিন টাকা চলে আসবে। আমাদের সেই জায়গায় যেতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে একটা বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি বলছেন বিপণনের কথা, বিপণন প্রক্রিয়া, দামের যে হেরফের, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কৃষক যে দাম পাচ্ছেন আর আমরা ভোক্তারা যারা শহর পর্যায়ে পাচ্ছেন, এর ভিতরে অনেক ফারাক। এর কয়েকটা কারণ। আপনি যদি দেখেন যে আমি 70 থেকে যদি আমি 2010 পর্যন্তই ধরি আর কি, ধর একটা এই পিরিয়ডটা ধরি, এই পুরো পিরিয়ডটা কিন্তু আমরা এগ্রিকালচারের ডেফিসিট ছিলাম। সো একটা কৃষক যখন যে প্রোডাকশনটা বাজারে নিয়ে যেত, তার 100% বিক্রি হয়ে যেত। তখন কিন্তু কৃষক কমার্শিয়ালি টমেটো খুব একটা করতো না, জমিতে করেছে, কিছু খেয়েছে, কিছু বাজারে গিয়ে এক্সচেঞ্জ করেছে, টমেটো বিক্রি করে সে ধান কিনেছে বা অন্য সবজি কিনে নিয়ে আসতো। এটা ছিল আমাদের ট্রেডিশনাল। কিন্তু যখনই আপনার কমার্শিয়াল এগ্রিকালচার আসলো, হাইব্রিড আসলো, ফলন বেশি হয়েছে থাকলো, মানুষ এখন আর 5% টমেটো করে না, এখন হয়তো সে 5 বিঘা 25 বিঘায় টমেটো করে বিক্রি করার জন্য। এখন এই এক্সেস বা সারপ্লাস যখন প্রোডাকশন হয়, এটার ব্যবস্থাপনা কিন্তু আমাদের কৃষি পলিসি বলেন বা আমাদের কমার্সে বলেন বা খাদ্য মন্ত্রণালয়ের পলিসিতে নেই, কারণ আমরা সারপ্লাসটা কখনো দেখি নেই চোখে। এখন যখন সারপ্লাস হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি না সারপ্লাসটা কীভাবে ম্যানেজ করবো, তখন আমরা বলছি অ্যাভিনিউজটা কি, আপনি প্রসেসিংটা বাড়ান, আপনি স্টোরেজ ক্যাপাসিটিসগুলো বাড়ান, ট্রান্সপোর্টেশন বাড়ান, যাতে কৃষকের লসটা কম হয়। সেই জায়গায় আমাদের বিনিয়োগগুলো করবে কারা? প্রাইভেট সেক্টর। এখন প্রাইভেট সেক্টর কিন্তু এগ্রিকালচারের প্রফিট মার্জিনটা খুব একটা বেশি না। আমরা যারাই করেছি যে খুব প্রফিট করতেছে, এটা কিন্তু ঠিক না। সুতরাং এখানে আপনাকে কিছু সুযোগ সুবিধা না দিলে কিন্তু বিনিয়োগ হবে না, এই জায়গায় বিনিয়োগটা অনেক কম। আমাদের ইনফ্যাক্ট যদি আপনি ধরেন, আমেরিকার অর্থনীতিতে কিন্তু এগ্রিকালচারের কন্ট্রিবিউশন 18% জিডিপিতে, তার মধ্যে ক্রপ এগ্রিকালচারের কন্ট্রিবিউশন মাত্র 1%, আপনি শুনলে অবাক হবেন। আর 17% হলো প্রসেস। আর আমরা কিন্তু উল্টো, আমরা কিন্তু মেজর হলো আমাদের ক্রপ এগ্রিকালচার, প্রসেসিংয়ে আমাদের নাই বললেই চলে, 1 থেকে 2%-এর বেশি হবে না। সুতরাং আমরা যত প্রসেসিংটা, স্টোরেজটা বাড়াতে পারবো, তত কিন্তু আপনার এই লসটা কম হবে। পোস্ট হারভেস্ট লস কেন আমার 40% হবে বলেন? আমি কি এফোর্ড করতে পারি? আমার 2% প্রোডাকশন বাড়াতে গেলে আমার কত হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু আমি যদি 2% অপচয়টা কমাতে পারতাম, তাহলে তো আমি সারপ্লাসটা আরও বেশি থাকতে পারতাম। আমার 12,000 কোটি টাকার ধান ইঁদুরে খায়, সেটাকে তো আমার প্রোটেকশন দিতে হবে। এটা কেন হবে? এই ধানটা যদি আমি রক্ষা হয়, তাহলে তো আমার, আপনি যে বলেন আমি তো এত টাকা চালু আমরা আমদানি করি নাই গত 10 বছরে, এই জায়গাগুলো আমাদের আরো বেশি কাজ করতে হবে। আর আপনি যেটা বলছেন দাম বেশির কারণে এবার আসেন, দাম বেশির কারণটা আমি যেটা সবসময় বলে থাকি, একটা হলো যে আমাদের দেশে এই কমোডিটি ট্রান্সপোর্টেশন কস্টটা টু হাই। এই ডিজেলের দাম বলেন, ট্রাক ভাড়াগুলো অনেক বেশি, টোল বলেন, বড় বড় ব্রিজের টোল বলেন, রাস্তার ট্যাক্সগুলো অনেক বেশি, এটা হলো একটা সাইড। তারপর হলো কি, কমোডিটিগুলো আপনি একদম গ্রামের বাজার থেকে ঢাকার আড়ত পর্যন্ত যদি আপনি খাওয়ার বাজার ধরেন, প্রত্যেকটা স্টেজে চাঁদা দিতে হয় এবং রাস্তায় বলেন চাঁদা দিতে হয়। এই যে এডিশনাল কস্টটা হয়, আলটিমেটলি তো এই কস্টটা যে আমার পরে কনজিউমারের ঘাড়ে। প্লাস যেহেতু আমরা বলি কৃষি প্রধান দেশ, কিন্তু আমাদের কোনো ডেডিকেটেড ট্রান্সপোর্টেশন সিস্টেম নেই এগ্রিকালচারে। সো আমরা একই গাড়িতে সব কিছু বহন করে আনি, এতে করে ওয়েস্টেজ হয় অনেক বেশি। যেহেতু আমরা ধরেন এই গরমের মধ্যে আপনি ট্রাকে করে যদি মাল আনেন, সবজি তো আমাদের নষ্ট হবে, 20-30% নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা কুল ভ্যানে করে আনতেন, তাহলে 100% প্রভাব থাকতো। আবার কুল ভ্যানে আনলে আপনি যেখানে রিটেল করবেন, সেখানেও কুল ভ্যান সিস্টেম চেনটা থাকতে হবে। আমাদের তো একটাও কুল চেন সিস্টেম নাই। এই না থাকার কারণে আপনার পথে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তখন হয় কি, যে কৃষকের থেকে আপনি 10 টাকায় কিনলেও ঢাকায় আনতে আনতে তার খরচ হয়ে যাচ্ছে 20 টাকা। সো আপনাকে প্রফিট করার জন্য আর 5 টাকা বিক্রি করতে হয়েছে বেশি, সেই জন্যই কিন্তু দামটা মূলত বাড়ে। এবং ওই বাঁধাকপির মতো অবস্থায় শুরুতে 200 টাকা কেজি, 300 টাকা কেজি, শেষে 5 টাকা কেজি হয়ে যায়। আলুর মতো অবস্থা হয়। এবার দেখেন, এবার যেটা হয়েছে যে রোজায় সবসময় বেগুনের দাম হঠাৎ করে খুব বেশি থাকে, কিন্তু ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের হিস্ট্রিতে বেগুনের দাম বাড়েনি, বরং কমে গেছে। সে রোজার মাঝখানে এমন অবস্থা হলো যে গ্রামে 5 টাকা 7 টাকা কেজি। এটাও একটা, ওই যে সব কৃষক মনে করেছিল যে রোজায় শসা এবং বেগুন ভালো বিক্রি হবে, প্রচুর মানুষ কৃষক এবার করেছিল, ফলনও খুব ভালো হয়েছে, কিন্তু বাজারে এত তো ডিমান্ড নেই। সো এখানেও এটা দেখেন, আমরা কৃষকদেরই পরামর্শটা দিতে পারিনি যে আসলে কী পরিমাণ জমিতে আমার বেগুন হওয়া উচিত ছিল এবং কোথায় কোথায় বেগুন ভালো হয়, ওই কৃষকদেরকে পরামর্শ কোন ভ্যারাইটি করবে এবং এর বেশি গেলে কী হবে, এই যে শিক্ষাটা না দেওয়ার কারণে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই জায়গায় তো গভর্নমেন্টের একটা ভূমিকা আছে, যে কোথায় কতটুকু কি চাষ হওয়া উচিত, এই ম্যাপিংটা কিন্তু সরকার ডিটাইড করলে হবে না। আসলে কৃষক তার ইকোনমিক্সটা সে বোঝে। না, সরকারের কথা তো আপনি যদি বলেন যে তুমি এই ধান এটা করবো না, তুমি আলু করো,
কৃষক বলে যে আমি তো আলুতে এক্সপার্ট না, বা আমার আলু যে বিক্রি হবে, যে আলু করে আমার গ্যারান্টি কোথায়? আমি আলু আমার খেয়াল রাখতে হবে যে সে কোন পরিমাণে আলু করলে ক্ষতিগ্রস্ত হবে। ওই যে তথ্য প্রবাহন আমাদের খুব এখনো বাড়ে নাই। তথ্য প্রবাহটা বাড়ানো দরকার। যে আমরা যদি সে ডেইলি আপডেট করতে পারতাম যে আজ পর্যন্ত এত বিঘা এত লক্ষ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, তাহলে কিন্তু নেক্সট কৃষক চিন্তা করতে যে আমি আর যাব না, যে আজকে পর্যন্ত এই পরিমাণ জমিতে বেগুনি চাষের স্কিম আছে প্রত্যেক উপজেলা ওয়াইজ। এই তথ্য যদি জানতো ওই এলাকার কৃষক, তাহলে বলতো যে না, এত লোক বেগুন করলে আমি তো করবো না, আমি অন্য ফসলে চলে যাই। এই তথ্যপত্রগুলো না থাকার কারণে কৃষক, তাহলে কি এত বড় এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের পরে তথ্য প্রবাহের ঘাটতি আছে না? ঘাটতি আছে কি, নট অ্যাক্সেসিবল টু আদার্স। আপনি হয়তো ডিএ একটা ফিগার করে দেয়, কিন্তু সেই ফিগারগুলো কতটুকু সাইন্টিফিক আমি মনে করি ঠিক আছে, ঠিক নেই। কারণ আপনি দেখবেন যে ডিএ যা তথ্য দেয় বিবিএস এর তথ্যের সাথে অনেক ফারাক থাকে, এবং এই তথ্য সঠিক না হওয়ার কারণে কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা পেঁয়াজের ক্ষেত্রে বলেন, আলুর ক্ষেত্রে বলেন, যেমন পরশুদিনে আমি একটা সবাই ছিলাম, ডিজিডিএ বলতেছিল যে স্যার এবার আমাদের প্রায় 97 লক্ষ টন আলু হবে। আমি চ্যালেঞ্জ করে বললাম যে হইতেই পারে না, কারণ 97 লক্ষ টন আলু হলে আলুর দাম আজকে 40 টাকা না 20 টাকায় থাকতো। কারণ আপনি আগে দেখেন যে আমার কি পরিমাণ আলু কোল্ড স্টোরেজে ঢুকেছে, তাহলে আপনি বুঝবেন যে আলু কতটুকু আছে, আগামী আপনার 9 মাস 10 মাস চলার মতো আলু আছে কিনা। কারণ এবছর বৃষ্টির কারণে, বৈরী আবহাওয়ার কারণে আলুর ফলন কম হয়েছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দাম বেশি থাকার কারণে অনেকে আগাম বিক্রি করে দিয়েছে আলু ছোট থাকতে, যেখানে সে 50 মণ পেত সে 10 মণই বিক্রি করে অনেক টাকা প্রফিট করেছে। সো এগুলো তো কৃষকের তার কাছে ভালো লেগেছে যে বিক্রি করেছে, তার প্রফিট দরকার, সে তো সরকারের কি চায় সেটা বুঝবে না। আমরা বিরতি নিই, বিরতি ফেরত এসে বাকি আলোচনা করি। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, দারুণ একটা আলোচনা হচ্ছে কিন্তু কৃষি খাতের অন্তর্গত যে কথোপকথন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি তার কাছ থেকে গল্পের মধ্য দিয়ে। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা কৃষি অর্থনীতি নিয়ে কথা বলছিলাম সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুকের সাথে। আনোয়ার ফারুক, আপনাকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার আসলে কৃষির ক্ষেত্রে কিছু কিছু সাকসেসের কথা বলতে ভীষণ ভালো লাগে, এটা পার্সোনাল ভালো লাগে। সেটা হচ্ছে যে এই যে বিচিত্র ধরনের বিদেশি ফল প্রচুর পরিমাণে হচ্ছে, তারপরে ধরেন বিচিত্র রকম মাছ আমরা এখন উৎপাদন করতে পারছি, সব কিছু সত্ত্বেও। এমনকি এই যে কই মাছ একসময় মাঠে ছাড়া হতো না, সেটা হচ্ছে। এমনকি ইলিশ উৎপাদনেরও চেষ্টা চলেছে কোথাও কোথাও, সেটা আমি শুনি, খবর পাই। কুমির চাষ করছি, ফল চাষ করছি, মানে ফুলের একটা যে বিশাল বাজার। আমার মনে আছে 80-র দশকে কলকাতায় গেলে মনে হতো বাবা এটা বোধহয় ফুলের শহর। এখন কলকাতা গেলে যে মনে হয় যে ঢাকা ফুলের শহর। ঠিক আছে, ঠিক আছে। এই যে বিপ্লবগুলো ঘটলো, মানে কৃষির যে ছোট 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 করে প্রচুর বিপ্লব ঘটলো, হ্যাঁ, এটার মূল কারণটা কি? আচ্ছা, আমি আপনার শেষটা দিয়ে শুরু করি। যেমন ফুলের বিপ্লবটা, এদেশে ফুলের বিপ্লবটা 100% করেছে কৃষকরা, সরকারের বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নেই। টিল টুডে আমি বলবো আজ পর্যন্ত কোনো কন্ট্রিবিউট করতে পারেনি, বিকজ আমাদের গবেষণায় বলেন, আমাদের এক্সটেনশনে বলেন, ফুল সম্পর্কে আমাদের ধারণা একেবারেই নেই। যশোরের সেই ঝিগরগাছার কিছু কৃষক ভারতে গিয়ে কয়েকটা চারা এনে প্রথম শুরু করলো। এই কত 28% জায়গাতে প্রথম এদেশে ফুল চাষ হয়, গাঁদা ফুলের চাষ। এখন সেখানে প্রায় 6000 হেক্টর জমিতে বাংলাদেশে ফুল চাষ হচ্ছে। প্রায় বাংলাদেশে 30টা জেলায় এখন ফুল চাষ হচ্ছে। এখন শুধু ঝিগরগাছায় নেই, আমরা বলে থাকি প্রায় 15,000 কোটি টাকার মার্কেট এখন বাংলাদেশে ফুলের ইমেজ, এবং সবটাই কৃষকরা করেছে। তো এই যে এত বড় চেঞ্জ হয়েছে, এটা কিন্তু ওই আপনি শুরুতে বলছিলেন যে এখন কৃষকরা অনেক স্মার্ট হয়েছে, তারা দেখে আশেপাশে কি হচ্ছে। সে যখন দেখে যে ঝিগরগাছার ওই পারে লোক ফুল চাষ বিক্রি করে, তখন ওরা ওখান থেকে চারা এনে চেষ্টা করেছে। এখন এখনও আমাদের ফুলের যে চারা বা কলম বীজ আসে সব কিন্তু ভারত থেকে আসছে, ওইটা দেখেই আমরা শিখছি। যে সরকার এখন শুরু করেছে তাদেরকে ডেভেলপ করার, মডার্ন প্রযুক্তি দিয়ে কীভাবে আরও বেটার করা যায়, কারণ এটা একটা বড় মার্কেট আছে এই মার্কেটে। বাট কোভিডের সময় তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। সো আমরা মনে করি যে ফুলের একটা বড় বাজার আছে। আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা শহরে ফুল পাওয়া মানে হাইকোর্টের সামনে ছাড়া ফুল পাওয়া যেত না, তাও কিছু মালি বিক্রি করতো। কিন্তু এখন কমার্শিয়ালি ফুল চাষ হচ্ছে, গোলাপ এখন প্রচুর আমাদের দেশে চাষ হচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বিদেশি ফলের কথা বলছেন, যে এটাও কিন্তু কিছু কিছু আমাদের প্রাইভেট সেক্টরের সরকারি লোকের ইনোভেশন। আচ্ছা ঠিক আছে, ড্রাগন ফ্রুটটা যদি ভিয়েতনামে হয়, থাইল্যান্ডে হয়, আমাদের তো একই রকম টেম্পারেচার, কেন হবে না? লেটস ট্রাই। আমরা কিছু ট্রাই করেছি, এনে দেখলাম কিন্তু এখন ড্রাগন ফ্রুট খুবই সাকসেসফুল আমাদের দেশে, এবং খুব ভালো ফলন হচ্ছে, কোয়ালিটিও ভালো। আবার দেখেন যে স্ট্রবেরিটা একসময় শুধু আমাদের ওই ছোট বয়সে ছবিতেই দেখা ছিল অ্যাজ ফর স্ট্রবেরি, কিন্তু এখন এটা বাংলাদেশে সবাই চিনে, কারণ এটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এটাও আমরা ফলন করতে সম্ভব হয়েছে। ইভেন একেবারে শীতের ফসল যদি চিন্তা করেন, টিউলিপের মতো ফুলও বাংলাদেশে হচ্ছে, এবং সেটা কৃষক পর্যায়ে করে দেখিয়েছে যে সম্ভব। সুতরাং এগুলো হলো যে মানুষের চেষ্টা, ইনোভেশনটা হলো চেষ্টা, এবং এর পিছনে কাজ করছিল বিজ্ঞান প্রযুক্তি। যেমন ফলের চাষ সম্প্রসারণ হওয়ার সবচেয়ে বড় কারণটা ছিল গ্রাফটিং টেকনোলজিগুলো,
যে গ্রাফটিং করলে যে টেকনোলজি হয়, গাছের কোয়ালিটি কন্ডিশন ঠিক থাকে এবং সেভাবে ফল দিতে পারে, সেই কারণে কিন্তু দ্রুত সারা দেশে ছড়িয়ে গেছে। আম বাগান বলেন, যে কোনো ফলের বাগান। এখন আপনি যদি পাহাড়ে যান, বান্দরবনে যান, আপনি অবাক হয়ে যাবেন যে এত আম বাগানটা বান্দরবন তো পাহাড়ে হইতে পারে। এবং অসাধারণ আম হচ্ছে, অসাধারণ আম হচ্ছে, অসাধারণ আম হচ্ছে। তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, ইরিগেশন অসুবিধা, হারভেস্টের অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরে মানুষ করছে তো, তারা সাকসেসফুল। তো সুতরাং এই যে আপেল কুল, বাউকুল এক একটা যখন আসছে তখন কিন্তু হচ্ছে, এবং খুব সুন্দর সুন্দর কুল হচ্ছে। এই যে কৃষকরা এগুলো কিন্তু ইনোভেটিভ কিছু ফার্মার আছে আমাদের, উৎসাহ নিয়ে করে, তারা বিভিন্ন নিউজ দেখে। আমি তো বলি যে কৃষিতে যেমন আমাদের বিজ্ঞানীরা কাজ করছে, এক্সটেনশন কাজ করছে, প্রাইভেট কোম্পানিগুলো কাজ করছে, তার চেয়ে বড় কাজ করছে আমার মিডিয়া। সাকসেস স্টোরিগুলো যখন আপনারা দেখান মিডিয়াতে, তখন কৃষকরা খোঁজ নিতে থাকে। আবার ফেলিওরগুলো দেখলেও কিছু খোঁজ দিতে থাকে, কেন হলো, সরকার অ্যাকশন যায়। সুতরাং এটা কিন্তু আমাদের দেশে এসে জয়েন্ট এফোর্টে কাজ করছে, সবাই মিলে আমরা কাজ করতে বলবো যে। এবং আমি তো খুব খুশি যে মিডিয়ার প্রত্যেকটা নিউজে এগ্রিকালচারটাকে প্রাধান্য দেয়। এখন একটা সময় কিন্তু এগ্রিকালচারটাকে খুব একটা কেউ গুরুত্বই দেয় না, ইভেন সোশ্যালি এখনও আমরা কৃষকরা খুব একটা মর্যাদা দেই না, বাট দেওয়া উচিত। আমরা মনে করি যে তারাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে। সুতরাং তাকে আপনি যত মর্যাদা দেবেন, আমি আপনি তত বেশি মর্যাদায় ভূষিত হবে। কিন্তু আমরা আসলে যে লোকটা কাজ করে মাঠের কৃষক, তাকে কোনো মর্যাদা দিতে চাই না, শিখি না, গরিব কৃষক বলে তাকে ফেলে রাখি। কিন্তু এটা ঠিক না। এই সিদ্ধান্তগুলো আমি বারবার আমি সরকারি চাকরি করা সত্ত্বেও আমি সরকারের সাথে আর্গুমেন্ট করি যে আপনি যখনই কোনো বেনিফিটের কথা আসবে, তখন কৃষককে 2 টাকা বেশি দেওয়ার চিন্তা করবেন। এই টাকাটা দেশের বাইরে যাবে না, বরং এই টাকাটা কৃষক পেলে তার ছেলে মেয়ের ভালো লেখাপড়া হবে, ভালো নিউট্রিশন হবে, সে ভালো অবস্থায় থাকবে, দেশের কাজে লাগবে। এই জায়গাটা আমাদের খুব গুরুত্ব। নিউট্রিশনের ক্ষেত্রে তো কৃষির বিশাল অবদান। অবশ্যই নিউট্রিশন বাংলাদেশের, আমরা যে আজকে অ্যাভারেজ হাইট বাড়ছে, অ্যাভারেজ আয়ু বাড়ছে, আমাদের যে বিচির অসুখ বাড়ছে অতিরিক্ত ভোগের কারণে, এবং এটা ওয়েদারটা একটা বড় কারণ, এনভায়রনমেন্টাল ড্যামেজের কারণে। কিন্তু এর পাশাপাশি এর প্রতিরোধের যে বড় শক্তি ইন্টারনাল ফুডের থেকে আসতে, সেটা তো কৃষি অবশ্যই বেড়েছে, অবশ্যই বেড়েছে। আপনি দেখেন আমাদের ডেইরি, আপনার মাংস প্রোডাকশন দেখেন 70-এ কত ছিল, আজকে কত আছে। দুধের প্রোডাকশন দেখেন, ডিমের প্রোডাকশন দেখেন, তাই না? এবং বিফে তো আমরা সারপ্লাস বলে এখন। সুতরাং আমাদের কিন্তু প্রোডাকশন ঘাটতি নাই, কিন্তু এখন মুশকিল হলো যে আমাদের ব্যবস্থাপনার কারণে। আপনি বলেন যে মূল্যটা কেন বাড়া কম হয়েছে। এখন ধরুন অনেকেই বলে যে আজকে আবার চালের দাম 60 টাকা কেন, 70 টাকা কেন। তাই আমি বললাম যে চালের দাম কম হবে কেন, আমাকে যুক্তি দিয়ে বোঝান। যেমন পেঁয়াজ নিয়ে যেটা ঘটলো এবার, দেখেন যে ড্যাম বললো যে পেঁয়াজের 65 টাকার বেশি বেচা যাবে না, কিন্তু পেঁয়াজের দাম তো বাজারে 65 টাকা কম হয়ে গেল। তখন কিন্তু সরকার কৃষককে কোনো সাপোর্ট দিচ্ছে না। বেশি হলে আপনি তাকে হয়রানি করছেন, অ্যারেস্ট করছেন, দোকানে হামলা দিচ্ছেন, কিন্তু যখন কমে যায় তখন তো আপনি তাকে সাপোর্ট দেন না। এখন সরকার আমার বছরে 5 থেকে 6 লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে। এখন বলেন যে এত পেঁয়াজ হওয়ার পর আমদানি কেন? কারণ আমার পপুলেশন তো অনেক বেড়েছে। আমরা দেখেন 17-18 কোটি লোক, আমরা কীভাবে সম্ভব এত অল্প জমিতে পেঁয়াজ করে? কারণ আমার জমিতে একটা এই জমিতে ধান করব, আলু করব, পেঁয়াজ করব, সবজি করব, সব তো একটা জমিতে আমাকে করতে হচ্ছে। সো আমাকে 5 লাখ টন যদি আমদানি করে, এই আমদানিটা কমানোর জন্য সরকার অনেকগুলো স্টেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়, প্রোডাকশন বাড়ানোর জন্য। সেখানে আমরা কৃষককে উৎসাহিত করতেছি টু গো মোর। সেখানে যদি আমি ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে কৃষকরা ক্ষতিগ্রস্ত করার জন্য, এটা তো একটা ভুল ডিসিশন। আমরা বলেছি যে পেঁয়াজ যদি আপনাকে আমদানি করতে হয়, জুনের পরে আমদানি করতে হবে। কারণ কৃষক এপ্রিল মে মাসে হারভেস্ট করে তার ঘরের পেঁয়াজটা বিক্রি করে স্টোর করার পরে দেন আপনি আমদানি করেন, আস্তে আস্তে বিক্রি বাজার। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমদানিটা করেন অক্টোবর নভেম্বর মাসে, যখন আমার দেশে পেঁয়াজ একদমই কমে যায়। এবং আমরা আরেকটু বারবার বলেছি যে আপনি এক দেশের উপর নির্ভর করেন কেন? আমি ভারত থেকে পেঁয়াজ আনতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্ত অন্য থেকে আনতে থাকলে। এখন ভারতও তো তার রাষ্ট্রীয় ইন্টারেস্ট দেখে। এবছর ভারত তার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, বন্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ভয় পেয়েছে তার দেশের মানুষকে সে দিতে পারবে না। সে স্বাভাবিক, সে তার নিজের দেশে ফুড সিকিউরিটিকে এনশিওর করেই তো এক্সপোর্টের চিন্তা করবে। যেমন ভারত এখন চাল রপ্তানি বন্ধ রেখেছে। আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির কি অবস্থা? আমাদের প্রসেসিংটা আমরা মনে করি যে একেবারেই র স্টেজে আছে এখন। আমরা হয়তো এটা যাবে, নতুন কোম্পানিগুলো আসতেছে, বাট এটা আরও বেশি সরকারকে এখানে প্রমোশন করতে হবে, তাদেরকে সাপোর্ট। বেসরকারি খাতকেও তো আসতে হবে, এগিয়ে আসতে হবে। কৃষকরা করবে। অ্যাগ্রো প্রসেসিংয়ের আবার একটা সমস্যা আছে। ধরেন আমরা প্রথম যেটা দেখলাম, যখন আলুর প্রসেসিং ইন্ডাস্ট্রি দেশে হলো, যে আলু থেকে আপনি স্টার্চ করবেন, কিন্তু দেখা গেল যে ইন্ডাস্ট্রি স্থাপন করার পর দেখা গেল যে আমাদের দেশে যে আলুগুলো চাষ হয় সেখানে ড্রাই ম্যাটার নেই, এগুলো কাজে লাগছে না। তখন ইন্ডাস্ট্রিগুলো আমাদের কাছে আসলো, কৃষি মন্ত্রণালয়, যে আমার এই আলুতে তো ড্রাই ম্যাটার নেই, এই দেশে ডায়মন্ড চাষ করে, ডায়মন্ডে আমি ড্রাই ম্যাটার পাচ্ছি না, আমার ফ্যাক্টরি চলছে না। তো আমরা অপশন চাইলাম যে কী করা যায়, বলে আমাদেরকে নতুন ভ্যারাইটি লাগবে। আমরা অন দ্য স্পট নতুন ভ্যারাইটিগুলো পারমিশন দিলাম, এদেশে চাষ হইলো। এখন সেই ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। তো এই যে আমাদের নলেজটা, কারণ আমরা ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, আমরা কিন্তু এখনও জানি না। আমরা যখন গার্মেন্ট যখন চালু করেছিলাম, দেখেন অনেক
টিটবিট ছিল, অনেক লস করে করে মানুষ একটা স্টেজে গেছে, কিন্তু একটা সময় দিতে হয় আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, ইন্ডাস্ট্রি গ্রো করতে। এটা আমাদের একেবারে এখনও ধরেন আমরা যেহেতু ইন্ডাস্ট্রি করেছি বা আমাদের যে বিজনেস আছে সেটা রান করার জন্য কিন্তু আমাদের এক্সপার্টরা অন্য দেশ থেকে এক্সপার্টের দেশে চাকরি করছে, আমাদের দেশে কিন্তু এক্সপার্টের লোকজনও নেই। একটা বড় অঙ্কের প্রায় $5 বিলিয়ন আমাদের চলে যাচ্ছে এদের পিছনে, বাইরের লোক যারা এমপ্লয়েড বাংলাদেশে কাজ করে। নাই কেন আমাদের এতগুলো কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বলছি না আমি, ইন্ডাস্ট্রির কথা বলছি, সবকিছু মিলেই না। আমাদের আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এবং আমাদের যে এডুকেশনের অর্গানাইজেশনগুলো রয়েছে, আমাদের ওই লেখাপড়া আমরা এখনো ডেভেলপ করতে পারি না, আরো সময় লাগবে আমাদের। আমরা যে সঙ্গে যে হারে ইন্ডাস্ট্রি বাড়ছে, লোক দরকার, সেই হারে কিন্তু আমার ইউনিভার্সিটি গ্রাজুয়েট আসছে না, আমরা যখন কোয়ালিটি গ্রাজুয়েট আসছে না। বিড়ির দিকে তাকাই, তার সাকসেস দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, ঠিক আছে? কিংবা লাইভ স্টকের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, BLRI এরকম, তাদের সাকসেস দেখে মুগ্ধ হই। পোলট্রির সরকারি যে বিভিন্ন সাকসেসগুলো আছে সেগুলো মুগ্ধ হই। ওভারঅল এই যে রিসার্চ অর্গানাইজেশন আছে এগ্রিকালচারাল বাংলাদেশে, সেগুলোর এক ধরনের আছে, কিন্তু এটা কি সাফিসিয়েন্ট অন্যান্য দেশের তুলনায় আমরা যদি হিসাব করি? সাফিসিয়েন্ট, আবার সাফিসিয়েন্ট নাও, আবার সরকারি রিসার্চে কিছু সমস্যাও আছে, এটাও বুঝতে হবে। সরকারি রিসার্চগুলো হয় কি, যে আমরা চাকরি করি, 9টা-5টা অফিস করি, আমি আমার মতো রিসার্চ করি, আমার কিন্তু মাঠের সাথে সম্পর্কটা খুব কম থাকে। ইন্টারাকশানটা, কৃষকের ডিমান্ডটা কি, কৃষক কী চায়, আমি গবেষণা কী করছি, এই ইন্টারাকশানটা আমাদের সরকারি সিস্টেমে খুব কম। যেই জন্য আপনি দেখবেন যে আমাদের অনেক গবেষণার রেজাল্টই কৃষক অ্যাকসেপ্ট করতে চায় না, বিকজ আপনি যেটা নিয়ে গবেষণা করছেন কৃষক তার চেয়ে ভালো অবস্থানে আছে, সে কেন এটা নেবে? সো আমরা সেজন্য বলছি যে গবেষণাটা ডিমান্ড ওরিয়েন্টেড হওয়া যেত, কৃষকরা কী চায়। সেই কারণে দেখবেন যে প্রাইভেট কোম্পানিগুলো যখন তাদের প্রযুক্তি নিয়ে আসছে, এটা খুব দ্রুত বাজারে যাচ্ছে, কারণ প্রাইভেট কোম্পানিগুলো ইন্টারেক্ট করে ফার্মারের সাথে। যেমন আপনি সে যখন যাবে বাগাতে, সে যে দেখে যে টমেটো চাষ করছে, কি টমেটোর কী সমস্যা, আপনারা কী ধরনের টমেটো চান, কেউ বলে যে আমি গোল্ড চাই, কেউ বলে যে আমি পাল্পের জন্য টমেটো চাই, কেউ বলে যে আমি এক্সপোর্টের জন্য টমেটো চাই, সুতরাং আমার এই ধরনের টমেটো লাগবে। তখন তারা ঠিক ওই বীজটা এনে, ওই প্রযুক্তি এনে কৃষকরা দিতে পারে, কিন্তু সরকার সেটা পাচ্ছে না, সরকারিগুলো গতানুগতিক গবেষণা করছে। বাট এখানে সরকারের কিছু সাকসেস আছে ধানের ক্ষেত্রে, যেমন আমরা ক্লাইমেট স্মার্ট ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছি, এখানে অনেক আমাদের সাকসেস, বাট এটাকে আরও দ্রুত করতে হবে। এখন যে অবস্থা মনে করেন বাংলাদেশে, যে এই গত 2 বছর যাবত যেমন আমরা গরম ওয়েভটা দেখছি, হিট ওয়েভটা দেখছি, এটাকে টিকে থেকে ধান টিকে থাকতে গেলে আমাকে আরও বেশি দ্রুত আমাকে প্রযুক্তি নিয়ে আসতে হবে, যে এই গরমে কী করা যায়, আমি কি 15 দিন আগে ধান লাগাবো, না 15 দিন পরে লাগাবো, না নতুন জাত লাগাবো যেটা গরমের আগে ধান থেকে আসবে। যেমন হাওয়ানির একটা সমস্যা, আমরা বলি যে হাওয়ানি 20 দিন আগে আমি হারভেস্ট করতে পারি, তাহলে আমার 100% হারভেস্ট উঠে যায়। তো সেই ধরনের জাত আমাকে গবেষণা করে আমরা ডেভেলপ করছি, তো এগুলো আছে। বাট তারপরে আমি মনে করি যে আমার টোটাল রিসোর্সের যে অ্যালোকেশন ইন্ডাস্ট্রি আবার গবেষণায়, সেটা কম, এখানে আরও বাড়াতে হবে। ওনার ইউনিভার্সিটিগুলো কেমন ভূমিকা পালন করছে, ইউনিভার্সিটি বা কলেজগুলো? ইউনিভার্সিটিতে কিন্তু গবেষণার একেবারে দুর্বল আমাদের দেশে। আপনি যদি ভারতে যান, ভারতে কিন্তু জাস্ট রিভার্স, গবেষণাগুলো মূলত করে ভারতের ইউনিভার্সিটিগুলোতে, কিন্তু আমাদের এই ইউনিভার্সিটিগুলো হলো একাডেমিক ওরিয়েন্টেড, গবেষণাটা একেবারে কম। এবং ওখানে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে ছেলে মেয়েদেরকে, সেগুলোকে খুব বেশি তারা শিখে যখন বেরোচ্ছে, দেখা গেল যে নতুন প্রযুক্তি এসে যাচ্ছে, এই হচ্ছে এরকম, বেসিক জিনিসটা শিখে আসলে অ্যাডজাস্ট করতে পারে, প্রযুক্তির সাথে কাজ করতে পারে। বাট ওই যে প্র্যাকটিক্যাল এডুকেশনটা আমাদের কম, এটা আরও বাড়াতে হবে। প্র্যাকটিক্যাল এডুকেশন আপনি যদি উন্নত দেশগুলো দেখেন, জার্মানি টার্মানি, সেখানে কিন্তু আমরা টেকনিক্যাল এডুকেশনটাকে তারা প্রেফার করে ইনস্টিটিউট অফ রেগুলার এডুকেশন। আমরা কিন্তু ওই BA-MA পাস করতে বেশি পছন্দ করি, টেকনিক্যাল পড়তে চাই না, ডিপ্লোমা করতে চাই না। বাট ওই সেক্টরে যে যত ডেভেলপ করবে তত প্রযুক্তিগত আগাতে পারবেন। এখন মনে করেন আমরা মেকানাইজেশন এটা কার্যক্রম নিয়েছে, এত মেশিন আসতেছে, মেশিন দেখার মতো লোকই তো নেই, আমার মেকানিক্যাল লোকই নেই। সো আমার এটা তো একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তো যে মেশিন নিয়ে বসে থাকবে না, আমাকে এখানে কর্মী তৈরি করতে হবে মাঠ লেভেলে, যারা কাজ করবে, মাঠে কাজ করবে। মেশিন নষ্ট হলে সে জায়গায় বসে মেশিনটা ঠিক করে দিয়ে আসতে পারে। একটা মেশিন তো আপনার হারভেস্টার তো আপনি ক্যারি করে আবার দোকানে নেবেন কাজ করার জন্য, আবার ফিরে নিয়ে যাওয়া যাবে না। তো ওই ধরনের লোক বলে আমাদের তৈরি করতে পারে বেশি। মডার্নাইজেশনের কি অবস্থা? যেমন ইউরোপ আমেরিকাতে যে ধরনের মডার্নাইজেশন হয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, আমরা কি সেদিকে যাচ্ছি? না, অত না গেলেও আমরা শুরু করেছি মাত্র। এই মেকানাইজেশনের যেটা ভুল সমস্যা ছিল, যে লেবারের ইয়েটা কমানোর জন্য প্রেশারটা, একটা দিকে আমাদের মনে করেন খুবই সাকসেসফুল ল্যান্ড প্রিপারেশন। আমাদের দেশে কিন্তু এখন লাঙ্গল দিয়ে চাষ একেবারে নাই বললেই চলে, কেউ কেউ হয়তো মাঝে মাঝে করে, বাট নাই। আমরা সাউথ এশিয়ার মধ্যে হাই স্পেন্ড 97% কিন্তু আমাদের হলো আইদার ট্রাক্টর আর পাওয়ার টিলার ইউজ করছে, এটা ভেরি সাকসেসফুল। এবং এটাও কিন্তু কৃষি একটা সাকসেসের কারণ, যে দ্রুত আপনি জমি রেডি করতে পারছেন, যখন জো আসে অ্যাট এ টাইম সবাই ধান লাগাতে চায়, 2 দিনে রেডি হয়ে যাচ্ছে। আমরা যখন 2009-10 দিকে দেখলাম যে আমাদের লেবার ক্রাইসিস হয়ে যাচ্ছে, ফলন বোরোতে এত ফলন হয়ে যাচ্ছে, ঠিক ওই সময় লেবার পাওয়া যাচ্ছে না, তখন আমরা মেশিনের প্রতি জোর দিলাম। সরকার প্রথম একটা প্রকল্প নেয় মেকানাইজেশনের জন্য, ধান কাটার এটাকে প্রাধান্য দিয়ে,
এবং এখন প্রচুর হারভেস্টার এসেছে, ওই প্রজেক্টের রেজাল্টের হিসাবে এখন হারভেস্টার কাজ করছে, রিপার মেশিন কাজ করছে। সো এটা কিন্তু একটা সাকসেস। বাট এখন এই মেশিনগুলোকে টিকিয়ে রাখাটা হলো মার্কেট দরকার। কারণ এখানে দুটো সমস্যা আছে। এখানে মনে করেন এত দাম দিয়ে একটা কৃষক মেশিন কিনবে, ধান কাটার মেশিন, সে তো এটা 15 দিনের পরে কী করবে? এই মেশিনে তো আইডেল পড়ে থাকবে, এত টাকা কেন ইনভেস্ট করবে? সো এই জায়গাগুলো আমরা বলছি যে বিনিয়োগগুলোকে ডিফারেন্টলি করতে হবে, যে আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করা, সার্ভিস প্রোভাইডার গ্রুপ তৈরি করা, যারা জমিতে চাষ করে দেবে, জমিতে প্ল্যান্টেশনও করবে, জমিতে ইরিগেশনও করতে পারে, হারভেস্টারও করতে পারে, মেশিনগুলো ব্যবহার করে করতে পারে, তাহলেই এটা আরও বেশি এফেক্টিভ হবে মাঠ পর্যায়ে। আরও একটা বিরতি নেব, বিরতি ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছিলাম সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সঙ্গে। জনাব আনোয়ার ফারুক, এইবার যে জায়গাটা আসতে চাই সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ডেভেলপমেন্টে প্রাইভেট সেক্টরের একটা বিশাল ভূমিকা, সব সেক্টরে, সার্ভিস সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং কৃষি সেক্টরও। কৃষি সেক্টর মূলত ইন্ডিভিজুয়াল প্রাইভেটের সমন্বয়, এবং এখন তো অনেক বড় বড় কোম্পানিও দেখতে পাচ্ছি যে বেশি বেশি জমি কিনে তারাও কৃষি সেক্টরে ইনভলভ হচ্ছেন কৃষির সাকসেসটা দেখার পরে। আপনি কি মনে করেন যে প্রাইভেট সেক্টরকে আরো কিভাবে বেশি করে ইনভলভ করা যেতে পারে এবং সেই প্রসেসটা কি হতে পারে? বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যে কৃষিতে কিন্তু প্রাইভেট সেক্টর এখন মেজর রোলটা প্লে করছে। আমি যদি বলবো, ধরেন আমি যখন প্রথম কৃষিতে জয়েন করি 2005 সালে, তখন দেখলাম যে সিডের একটা সেক্টরে, যদি সিডের 7 থেকে 8% কোয়ালিটি সিড দেশে আসতো একটা প্রতিষ্ঠান বিএডিসির মাধ্যমে, আর কোনো বীজ ছিল না। এই জন্য একটা বীজের কারাকারে ছিল, হাহাকার ছিল, কৃষকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন সে সিনারিটা কিন্তু একদম জাস্ট রিভার্স। এখন কিন্তু আমার প্রায় 50%-এর উপরে ফর্মাল সিড আছে বাজারে। এবং আরও ইন্টারেস্টিং হলো যে এই 50%-এর 60% দিচ্ছে প্রাইভেট সেক্টর, আর 40%-এর কম দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান। এগুলো শুধু ধানের ক্ষেত্রে। এখন যদি আপনার হাইব্রিড ধানের ক্ষেত্রে আসেন, 95% প্রাইভেট সেক্টর। সবজি বীজ আসেন, 100% প্রাইভেট সেক্টর। ভুট্টা বীজ আসেন, যে আমাদের নতুন ফসল, সে ভুট্টার 100% প্রাইভেট সেক্টর। আপনি আসেন আলুর ক্ষেত্রে, 80% প্রাইভেট সেক্টর সাপ্লাই করছে। তার মানে এটা কি? দেখেন, দে আর প্লেইং এ মেজর রোল আমাদের এগ্রিকালচারে। মেকানাইজেশনে 100% মেয়েদের প্রাইভেট সেক্টর, ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, এগুলো সব প্রাইভেট সেক্টর। সুতরাং আপনি তো প্রাইভেট সেক্টরকে প্রমোট করতে হবে, কারণ প্রাইভেট সেক্টরের যে অ্যাক্সেসটা আছে টু ফার্মার্স, এটা অনেক বেশি। এবং তারা তো ধরেন চেষ্টা করে কি প্রফিট করার জন্যই তারা ব্যবসা করবে, তো প্রফিট ছাড়া ব্যবসা হবে না। আর সরকারি লোকের প্রফিট মোটিভও থাকে না, ব্যবসাও থাকে না। সুতরাং এরা বিক্রি হলে না হলে নেই, বিএডিসির কিছু আসে যায় না, কারণ তার তো নিজের পকেটের পয়সা না। কিন্তু প্রাইভেট সেক্টর যখন একটা প্রযুক্তি নিয়ে আসে, এটা বিক্রি করতে চায়, কৃষকের বোঝায়, সার্ভিস দেয় এবং কৃষকের পাশে দাঁড়ায় থাকে, কারণ ফেল করলে তার ক্ষতি আছে, সেই যে চিন্তা করে। সুতরাং প্রাইভেট সেক্টরের ভিতরে একটা কম্পিটিটিভনেস আছে, এবং এই কম্পিটিটিভনেস থাকার কারণে কোয়ালিটি প্রোডাকশন হচ্ছে। আমরা মনে করি যে প্রাইভেট সেক্টরকে আরও বেশি সহায়তা করা উচিত। অন্যান্য দেশে, আমাদের পাশের দেশে যদি দেখি, ভারতে কিন্তু প্রাইভেট সেক্টর প্রমোশনের সহায়তা অনেক বেশি দেওয়া হয়েছে। কারণ সরকার কখনো ব্যবসাতে হবে না, সরকারকে দেয়, এবং সরকার ব্যবসা করা উচিত না, এটা হলো মূল মন্ত্র। ব্যবসাটা প্রাইভেট সেক্টর করতে হবে। একসময় সরকার প্রমোট করার জন্য বিএডিসি করেছে, বিএডিসি থাকবে, বাট বিএডিসিও এখন কমার্শিয়ালি ভায়াবল হওয়া উচিত, কম্পিট করে থাকা উচিত সরকারের সাপোর্ট নিয়েই, যাতে কমার্শিয়ালি তারা টিকে থাকতে পারে, সেভাবে তাকে প্রোডাকশন করতে হবে, কোয়ালিটি নিয়ে আসতে হবে। এখন কিন্তু বিএডিসির বীজ কিনতে চাচ্ছে না কৃষক, প্রাইভেট এটা কিনছে কোয়ালিটির জন্য। সুতরাং বিএডিসিকে আরও কোয়ালিটি প্রোডাকশন করতে হবে। আমরা মনে করি যে এগ্রিকালচার সেক্টরে পাবলিক প্রাইভেট পাশাপাশি চলতে হবে, শুধু একটি সেক্টর দিয়ে হবে না। ইভেন একটু আগে যেটা আমরা গবেষণায় বলছিলাম, গবেষণায় আমরা এখন বলছি যে প্রাইভেট পাবলিক মিলে গবেষণা করতে হবে, যে প্রাইভেট ডিমান্ড দিবে যে আমরা এই ধরনের রেজাল্ট চাই, এই ধরনের ফল চাই, এই ধরনের সবজির বীজ চাই, আপনারা ডেভেলপ করেন, গবেষণা আমরা জয়েন্টলি করি, আমরা সাপোর্ট করব, তখন হবে কি আরও রেজাল্টটা ভালো হবে। সুতরাং আপনি প্রাইভেট সেক্টর যত বিশ্বে যত উন্নয়ন হয়েছে, আদার দেন কমিউনিজম, আমরা সব কিন্তু প্রাইভেট সেক্টরের মাধ্যমে। বাট এই ব্যবসা করতে গিয়ে প্রাইভেট সেক্টর যাতে কৃষকদের ক্ষতি না করে, আমার এনভায়রনমেন্ট যাতে ক্ষতি নয়, সেই জায়গাটা সরকারের দেখাতে হতো। সরকারের মনিটরিং প্লেগ্রাউন্ড এনশিওর করাটাই রেগুলেটরের ভূমিকাটাই, রেগুলেটর মনিটরিংটা প্রপার করতে হবে। কারণ আপনি যদি কৃষিতে যদি একটা ফেল হয় একটা ক্রপ, তাহলে কিন্তু 1 বছরের জন্য কৃষক বসে থাকতে হবে, সেটা কখনো অ্যালাউ করা যাবে না। সেই জায়গায় আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে। আচ্ছা, অতিরিক্ত যে আমরা ফসল ফলাচ্ছি মাটিতে কৃষি, এর ফলে কি আপনার কি মনে হয় যে অতি দূর ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে মাটি খুবই ক্ষতিগ্রস্ত হবে? মাটি তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পরে ফসল উৎপাদন হবে না। হবে না তা না, আরও বেশি ফার্টিলাইজার ইউজ করা লাগতেছে, মাটি তো অবশ্যই ক্ষতি হচ্ছে। এই জন্য আমাদেরকে যে সয়েল ম্যানেজমেন্টটাকে আরও বাড়াতে হবে। আমরা যেমন 100 বছর ধরেন যে আজকে থেকে 10 বছর আগে ইউরিয়ার ব্যবহৃত 26 লক্ষ টন, নন ইউরিয়ার ব্যবহৃত 7 থেকে 8 লাখ টন,
এখন কিন্তু সিনারিও চেঞ্জ। এখন নন ইউরিয়ার ব্যবহার হচ্ছে 26 লক্ষ থেকে 27 লক্ষ টন, ইউরিয়ার ব্যবহার হচ্ছে 22 থেকে 24 লক্ষ টন। তার মানে কি যে ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহারটা অনেক বেড়েছে এই দেশে, এটা প্লাস সেট। কিন্তু পাশাপাশি আমরা বলছি আপনার অর্গানিক ফার্টিলাইজার ব্যাপারটা বাড়াতে হবে। অর্গানিক ম্যাটার জমিতে যত বেশি হবে জমির উর্বরতা তত ভালো থাকবে। এই জায়গায় আমরা পিছিয়ে আসি। আমরা শুধু এই কেমিক্যাল ফার্টিলাইজার ইনপুটে সাবসিডি দিচ্ছি, কিন্তু স্থানীয়ভাবে যে ভার্মি কম্পোস্ট বা অর্গানিক ফার্টিলাইজার যারা করে তাদেরকেও একটু সাপোর্ট দেওয়া উচিত, তাতে করে এই ফার্টিলাইজারটা সস্তা হয়। সস্তা হলে কিন্তু কৃষক এটা বেশি অ্যাপ্লাই করবে। এই জায়গায় আর আমি মনে করি যে ল্যান্ড ম্যানেজমেন্টের জন্য আমার অর্গানিক ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার এই জায়গায় সরকারকে আরও প্রেশার জোর দিতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমরা প্রায় শেষের দিকে, আপনি যদি কৃষির 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেন, কোনটাকে চিহ্নিত করবেন? এই মুহূর্তে কৃষির বড় সমস্যা হলো যে আমাদের টু এনশিওর বেটার প্রাইস ফর দ্য ফার্মার্স, আর নেক্সট হলো যে আমার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস, এই দুইটা নিয়ে কাজ করা। মানে কৃষকের কাছে একটু বেটার উন্নত, একটু যাতে ন্যায্য পয়সা পায়, ন্যায্য মূল্য, একটা ভালো প্রাইস পায়, এই জায়গায় কাজ করা। এটা এনশিওর করার জন্য কি করা? এটা এনশিওর করার জন্য আমরা বলছি যে ফার্মারদের মার্কেটের অ্যাক্সেস বাড়াতে হবে, কৃষি পণ্য বাজারজাতকরণের যে হিডেন কস্টগুলো আছে এগুলো থেকে বাদ দিতে হবে, ট্রান্সপোর্টেশন কস্ট কীভাবে কমিয়ে আনা যায় দেখতে হবে, এবং কমিউনিটি অ্যাপ্রোচে কৃষকদের প্রোডাকশন করে মার্কেটে যদি আনতে পারে তাহলে তারা একটু বেটার অবস্থানে থাকবে। কমিউনিটি অ্যাপ্রোচটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আর পাশাপাশি হলো যে এক্সেস সারপ্লাস যে প্রোডাকশনটা হচ্ছে, যে ধরনের ফল প্রোডাকশন হচ্ছে তার রিলেটেড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দেওয়া, যাতে করে অ্যাক্সেসটা অ্যাবজর্ব হয়ে যায়। সারপ্লাস না থাকলে কৃষক দাম বেটার পাবে। এনভায়রনমেন্টাল কেসেস কীভাবে দেখবেন? এনভায়রনমেন্টাল যে চ্যালেঞ্জের কথা বলছেন, এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ হলো যে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে হঠাৎ গরম পড়ছে, বেশি বৃষ্টি হচ্ছে, সুতরাং আমার গবেষণা করতে হবে ওই জাতগুলোকে চিহ্নিত করে কৃষককে সাপোর্ট দেওয়া, সেটাকে স্মার্ট ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ডেভেলপ করা আমরা বলছি। যেটা এমনি কৃষক যে দাম পায় না, তার পিছনে একটা দুর্নীতি একটা ফ্যাক্টর আছে কি? না, ওটা দুর্নীতি না, এটা হয় যে সিস্টেম। কৃষকটা তো গরিব মানুষ, তার ইমিডিয়েট বিক্রি করতে হচ্ছে, এখন তার টাকা নেই, সে তো বার্গেন করার সুযোগ পাচ্ছে না। কিন্তু আপনি যদি আজকে ডাল তেল করতেন, ড্রাই ম্যাটার, আপনি হয়তো 2 দিন পরে বিক্রি করবেন, বার্গেন করতে পারেন। কিন্তু কৃষকের তো বিকেলে টাকা দিতে হবে, তার লেবার পেমেন্ট করতে হবে, জমিতে বসে আছে, সো তাকে দাম কম পাইলেও বিক্রি করে দিতে হচ্ছে। ওই জায়গায় একটা সমস্যা। 2 নম্বর হলো সে যখন ওই যে বললাম এবছর যেমন শসা বা বেগুনের দাম খুব ভালো পায় নাই, কারণ বেশি ফলন হয়েছে। সুতরাং এই বেশি ফলনটাকে যদি কমানো যেত, বা এখানে যদি কী করলে আর বেটার হতো সেই জায়গায় তাদের পরামর্শ দেওয়া, যে সবাই বেগুন করা যাবে না। সো আমি মনে করি যে ঢাকার বাজার আমার টোটাল বাংলাদেশের ডিমান্ড কত, রোজার মাসে কী পরিমাণ ডিমান্ড হবে, সেই পরিমাণে এলাকাভিত্তিক কৃষকদের পরামর্শ দেওয়া, যে তুমি এতটুকু টমেটোর বেশি করবো না, এতটুকু বেগুন করো, এতটুকু শসা করা যায়, তাহলে বাজারটা স্টেবল থাকবে। এই জায়গায় রাইট এট দিস পয়েন্টে ইসের পেছনে কৃষি সেক্টরে যে বাজেট বরাদ্দ করা হয়, এটা কি যথেষ্ট পরিমাণ বলে মনে করেন? বাজেট বরাদ্দ যা আছে সেটা আমি দেখছি খুব একটা, তাও তো আনইউটিলাইজ থেকে যায়। বরং আমরা মনে করি যে গবেষণায় আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে, কিন্তু গবেষণার বিনিয়োগ বাড়ানোর আগে তার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। আপনি টাকা দিলেও কিন্তু খরচ করতে পারবেন। হ্যাঁ, খরচ করতে পারবেন। আমি টাকা নিয়ে কী করবো? আমার সেই প্রোগ্রামসগুলো দিতে হবে যে আমি আগামী 10 বছরে এই ধরনের গবেষণা চাই। সো সেইভাবে আমাকে লোকবল তৈরি করতে হবে তাদের, তারপরে আপনার গবেষণায় টাকা দিলে এটা কাজে লাগবে। এবং সেই জন্যই আমরা এখন বলছি যে এই গবেষণা যদি পাবলিক প্রাইভেট জয়েন্টলি করে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। কারণ প্রাইভেট বুঝে যে কৃষকের কী ডিমান্ড আছে। ওই যে একটু আগে আপনি বললেন প্রসেসিং, আপনি কিন্তু টমেটো প্রসেসিং করতে গেলেও পারবে না, কারণ আমার বাজারে যে টমেটো সেই টমেটোতে কিন্তু ক্যাচ আপ হবে না। শুধু এটার জন্য অন্য জাত আমাকে খুঁজে আনতে হবে। আমার আলুর চিপস করতে গেলে চিপসের জন্য আলাদা জাত খুঁজতে হবে। আপনার সরিষা তেল করতে গেলে সানফ্লাওয়ার তেল করবেন, কোনটাতে ভালো হয় সেটাকে আমাকে জাত আগে খুঁজে আনতে হবে। সেই প্রযুক্তিগুলো এনে কৃষককে দিতে হবে, কৃষক উৎপাদন করে দিতে পারবে, কিন্তু আপনি কৃষকটা তো ভ্যারাইটি দেবেন। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ফারুক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় মোটামুটি একটা কৃষি সেক্টরের এই মুহূর্তে একটা চিত্র আমরা তুলে ধরতে পারলাম। আমাদের যারা পলিসি মেকারস আছেন তারা যদি কেউ দেখে থাকেন, তারা হয়তো এখান থেকে একটা পরামর্শ নিতে পারেন। বিশেষ করে কৃষকের কাছে ন্যায্য মূল্যটা পৌঁছানো, সবসময় 12 মাস ন্যায্য মূল্য এবং প্রয়োজন হলে একটু প্রফিট পৌঁছানোর ব্যবস্থা যদি করা হয়, তাহলে কৃষিক্ষেত্রে আরও বিপ্লব তারাই নিয়ে আসতেই পারে। এবং প্রাইভেট সেক্টরকে যদি আরও বেশি প্রণোদনা দেওয়া সম্ভব হয়, তাহলে সেটাও একটা যুগান্তকারী পরিবর্তন আনবে। আমরা প্রত্যাশা করছি যে আমাদের মাটিকে যে কোনো প্রকার হোক রক্ষা করতে হবে, সারা এই ক্লাইমেট চেঞ্জের ভেতর দিয়ে হোক, কৃষি ব্যবস্থাপনার ভেতর দিয়ে হোক, মাটিকে রক্ষা করা দরকার, একই সঙ্গে মানুষকে রক্ষা করা দরকার, যে মানুষেরা কৃষি উৎপাদন তৈরি করছেন সেই মানুষদেরকে রক্ষা করা দরকার, এবং এই ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করাটাই হচ্ছে সরকারের একটা বড় কাজ। এবং আমাদের মনে করি যে সকলেরই সবাই কাজ। আমরা যখন কোনো কিছু ভোগ করব তখন যেন মনে রাখি এর পেছনে একজন কৃষক আছেন, একজন উৎপাদনকারী আছেন, একটা ছোট বিষয় আছে, একদল মানুষ আছে। একটা ছোট বিষয়, এই মুহূর্তে যখন সরকার একটা চ্যালেঞ্জ হলো, বড় চ্যালেঞ্জ হলো টু এনশিওর সেফ ফুড প্রোডাকশন ইজ অলসো অ্যাচিভড, সেফ ফুড। এটা নিয়ে কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস কৃষি মন্ত্রণালয় শুরু করেছে, বাট এটা আরো বেশি করতে হবে কৃষকদের। কারণ আমি এত টাকা বিনিয়োগ করে প্রোডাকশন করলাম, সেই যে আমার হিউম্যান কনজাম্পশন সেফই না হলে তার লাভটা কি? সো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য কনসার্ন, যে সেফ ফুড, নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্যের প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবে।